बिस्मिल्लाहिर रहमानिर रहीम लेक्चर 3 केमिस्ट्री फार्स्ट पेपर चैप्टर 4 केमिकल चेंज रासायनिक परिवर्तन ढाका दिनाजपुर सिलेट যশোর বোর্ড 2018 সালের একটি সিকিউ দেখব আমরা। এই সিকিউতে দেখো কি দেয়া আছে, এখানে পাত্র এ দেয়া আছে, পাত্র বি দেয়া আছে এবং পাত্র সি দেয়া আছে। এই তিনটি পাত্রের ভেতরে আমরা দেখতেছি প্রথমেই আছে CH3COOH। আমরা এটা কি, এটা আমরা জানি যে আমরা যদি একটা কার্বন থাকে তাহলে আমরা বলবো মিথানোইক। আসলে এখানে দেখো COOH আছে, এটা হচ্ছে আমরা জানি যে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত হলো COOH থাকবে আর কি, শেষে COOH থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে যে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা কিভাবে এটা কাউন্ট করব? আমরা একটা কার্বন থাকলে বলবো মিথেন থেকে মিথানোইক, দুইটা থাকলে হবে ইথানোইক, মিথেন ইথেন তিনটা থাকলে বলবো আমরা প্রোপানোইক, চারটা থাকলে বলবো আমরা বিউটানোইক, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, পাঁচটা কার্বন থাকলে আমরা বলবো পেন্টানোইক। অর্থাৎ এই কার্বন সহ যদি থাকে আমরা এভাবে বলবো। যাজ্ঞা এখন আমাদের এখানে দেখো কার্বন আছে দুইটা, একটা তার মিথানোইক ইথানোইক, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড এবং আমরা জানি ইথানোইক অ্যাসিড হচ্ছে একটি মৃদু অ্যাসিড। এই মৃদু অ্যাসিডের দেখো এখানে 5 ml নেওয়া আছে অর্থাৎ আয়তন, আর ঘনমাত্রা নেওয়া আছে 0.25 মোলারিটির। আচ্ছা, আমাদের আরেকটা পাত্র বিতে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড 5 ml 0.25 মোলারিটির। এখানে কে দেওয়া আছে, কে মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক কার বিয়োজন ধ্রুবক? এখানে দেওয়া আছে এ আছে, এ মানে অ্যাসিড, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তার মানে CH3COOH। আসলে বিয়োজন ধ্রুবকটা কি দেখো, আমরা যদি একটু দেখে নিই বিয়োজন ধ্রুবকটা কি। এখানে আমরা দুটো যৌগ লিখেছি, একটা অ্যাসিড লিখেছি আর একটা ক্ষারক লিখেছি। তো এখন বিয়োজন ধ্রুবক অ্যাসিডের ক্ষেত্রে প্রথমে CH3COOH এটা কিভাবে বিয়োজিত হয়, ভেঙে যায় সেটা আমরা দেখতেছি। CH3COO প্লাস H প্লাস, এটাকে আমরা এখানে দেখো উৎপাদ, এটা একটা সাম্যাবস্থায়, বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে যেহেতু আমরা দুইটা আরও দুই দিকে দিয়েছি। এখন এটার ক্ষেত্রে আমরা বিয়োজন ধ্রুবকটা হবে হলো Ka, যেখানে উৎপাদ যেটা CH3COO মাইনাসটা এবং H প্লাস, এদের যে ঘনমাত্রা অর্থাৎ কতটুকু পরিমাণ আছে এটার ঘনমাত্রাটা, সেই ঘনমাত্রা উপরে লিখব এই থার্ড ব্র্যাকেট দিয়ে এবং উপরে লিখব এই দুইটা উৎপাদক দুটাকে, আর বিক্রিয়ক যেটা ভেঙেছে আর কি, বিয়োজিত হয়েছে যে জিনিসটা সেটা লিখবো আমরা নিচে তার ঘনমাত্রাটা দিয়ে। এইভাবে আমরা যদি লিখি তাহলে যেটা পাবো সেটাকে বলে হলো বিয়োজন ধ্রুবক। সাধারণত এইভাবে আমরা যদি CH3COO মাইনাসের ঘনমাত্রার মান এখানে বসাই, H প্লাসের ঘনমাত্রার মান এখানে বসাই এবং নিচে যদি আমরা এই দুটো বিয়োজিত হয়েছে যার কাছ থেকে অর্থাৎ ইথানোইক অ্যাসিড, তার ঘনমাত্রা যদি আমরা নিচে লিখে ক্যালকুলেশন করলে আমরা একটা ভ্যালু পাবো। সেটা তারা দিয়ে দিয়েছে, এখন কত দিয়ে দিয়েছে সেটা তারা দিয়ে দিয়েছে এখন Ka 1.8 × 10⁻⁵। আচ্ছা, এই বিয়োজন ধ্রুবক Ka এর মান যার যত বেশি হবে সেটা তত বেশি তীব্র অ্যাসিড হবে, যার মান যত কম সে তত কম তীব্র অ্যাসিড হবে অর্থাৎ মৃদু অ্যাসিডের দিকে যাবে। এখন আমরা চলো ঘ নাম্বার কোশ্চেনটার দিকে যাই। ঘ নাম্বার কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, ঘ নাম্বার বলতেছে যে পাত্র এ এর দ্রবণের পিএইচ গণনা করো। তো পাত্র এ এর দ্রবণে কি আছে? পাত্র এর দ্রবণে আছে ইথানোইক অ্যাসিড। আমরা লিখে দেই প্রথম যে পাত্র এ আছে পাত্র এ আছে ইথানোইক অ্যাসিড অর্থাৎ CH3COOH। আচ্ছা, এখন আমাদের এখানে দেখো CH3COOH এর বিয়োজন ধ্রুবক দেওয়া আছে কে, কত কে দেওয়া আছে 1.8 × 10⁻⁵। এটা আমরা লিখব যে CH3 এর বিয়োজন ধ্রুবক, আমরা লিখি CH3COOH এর বিয়োজন ধ্রুবক Ka সমান 1.8 × 10⁻⁵। আচ্ছা, এটা হলো আমাদের বিয়োজন ধ্রুবক CH3COOH। এরপরে দেখো এটার ঘনমাত্রা কত দেওয়া আছে 0.25, আমরা লিখব
CH3 সি ডাবল এইচ এর ঘনমাত্রা কত দেওয়া আছে দেখো, ঘনমাত্রা দেওয়া আছে, আবার দেখা যাচ্ছে 0.25, আমরা লিখে দিই 0.25 এম। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা আলফা। আমরা লিখবো হলো আমরা জানি বিয়োজন মাত্রা আলফা সমান, তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে এটা অবশ্যই মুখস্থ করবা, কে এ বাই সি হচ্ছে বিয়োজন মাত্রা। এখানে আমরা ভ্যালুগুলো দেখাই, এখানে ঘনমাত্রাকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করব, আমি লিখি না, এখন লিখে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0.5। এখন এখানে দেখো আমরা কে এর ভ্যালু বসাবো 1.8 ইন্টু 10⁻⁵, নিচে সি এর ভ্যালু, এই যে সি এর ভ্যালু এটা আমরা দেবো হলো 0.25। দেখো এখন কত আসে, আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা দেখো রুট, তারপরে লিখবো 1.8 ইন্টু 10⁻⁻⁵, নিচে আমরা দেব 0.25, আমরা পাবো হলো, তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা লিখে দেই, কত 8.485 ইন্টু 10⁻3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলফার মান। এখন আমরা এই আলফার মান থেকে আমরা কি বের করব, আমরা ঘনমাত্রাটা বের করব, অর্থাৎ কার ঘনমাত্রা বের করব, আমরা এইচ প্লাসের ঘনমাত্রা বের করব। সেটা কত হবে, আলফা ইন্টু সি, অর্থাৎ এখানে যে আলফার ভ্যালু পেয়েছি আমরা সেটা 8, এটা হচ্ছে আলফার ভ্যালু 8.485 ইন্টু 10⁻³ ইন্টু সি এর ভ্যালু। সি এর ভ্যালু আমরা কত দেখেছিলাম, সি এর ভ্যালু আমরা দেখেছিলাম 0.25, দেখে দাও 0.25 এত। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি এটাকে আমরা এম দিয়ে দেই, ক্যালকুলেশন করি, আবার আগে এটা পেয়েছিলাম ইন্টু এটার সাথে ঘনমাত্রা 0.25, কত আসবে 2.12 ইন্টু 10⁻³ এম, এটা হচ্ছে ঘনমাত্রা। এখন আমরা এখান থেকে এইচ পেয়ে গেছি, সুতরাং আমরা পিএইচ বের করতে পারবো। আমরা জানি পিএইচ সমান কত, আমাদের জানা আছে যে পিএইচ ইকুয়াল হচ্ছে -log এইচ প্লাস, এটা আমাদের মনে রাখতে হবে, পিএইচ এর ফর্মুলা পিএইচ ইকুয়াল -log এইচ প্লাস। এখানে আমরা -log এইচ প্লাসের ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দেই, কত আসে 2.12 ইন্টু 10⁻3। এখন এখান থেকে আমরা যদি কী করি, এই মানটা ক্যালকুলেশন করে দেখো, -log 2.12 ইন্টু 10⁻³ কত আসে হলো 2.67। আচ্ছা, এটাই আমাদের বলেছিল কোশ্চেনে যে পাত্র এ এর দ্রবণের পিএইচ নির্ণয় করো, এই যে পাত্র এ এর দ্রবণের পিএইচ গণনা করো। সুতরাং আমরা এখানে পিএইচ গণনা করে দিলাম, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এখন গোড়ার গ নাম্বার কোশ্চেনটা দেখব, কি বলতেছে এখানে বলতেছে সি পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যোগ করলে ওই দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন ঘটবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এখন আমরা এই দ্রবণের পিএইচটা অর্থাৎ সি দ্রবণে কি আছে দেখো, উভয় দ্রবণের মিশ্রণের পাত্র সিতে আমাদের অ্যাড করতে হবে। তো দ্রবণটা হয়ে যাবে একদিকে ইথানোয়িক অ্যাসিড, আর দিকে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষারক, আর এদিকে আছে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া। আমরা দেখব এই বিক্রিয়া দুটো করলে বিক্রিয়াতে আসলে কি থাকে, সেটা দেখার পরে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারবো এখানে আসলে পিএইচের কি পরিবর্তন হবে। প্রথমত আমাদের একটু জেনে নিতে হবে, এখানে যদি পাত্রে CH3COOH থেকে যায় তাহলে আমরা এটাকে একটা বাফার দ্রবণ বলবো, কিন্তু আসলে এটা থাকবে কিনা আমরা শেষে গিয়ে দেখব। প্রথমে আমরা একটু বাফার দ্রবণটা কি এইটার সাথে রিলেটেড আমি একটুখানি শিখে আসি। বাফার দ্রবণ কি, দেখো বাফার দ্রবণ
যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করলেও তার পিএইচ মান অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে। তো বাফার দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে কি, এর একটি নির্দিষ্ট পিএইচ মান থাকবে। অধিক সময় রেখে দিলে অথবা দ্রবণকে লঘু করলেও এর পিএইচ মান পরিবর্তিত হয় না। সাধারণত আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। এরপরেও যদি আমরা বিশুদ্ধ পানি অনেক দিন রেখে দেই তাহলে সে বিশুদ্ধ পানির পিএইচও একসময় কমে যায়। তার মানে বিশুদ্ধ পানি কি করে, বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাথে, অর্থাৎ বায়ুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পানিটা, করে পিএইচ মান কমিয়ে ফেলে। যেটাই হোক, তার মানে যে অনেক সময় অনেক দিন পর্যন্ত যদি আমরা রেখে দিই তাহলে কোনো একটা দ্রবণ সেটারও পিএইচ মান কমে যায়। তবে যেগুলো বাফার দ্রবণ তাদেরকে অধিক সময় রেখে দিলেও তাদের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না। এ দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড অথবা ক্ষারক যোগ করলেও এর পিএইচের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে আমরা যখন বলি বাফার অ্যাকশন কীভাবে কাজ করে, কোনো বাফার দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করলে বাফার দ্রবণটি তার পিএইচ পরিবর্তনে একটা বাধা দেয়। যে বাধা বা প্রতিরোধ করে তাকে আমরা বাফার ক্রিয়া বলবো। আচ্ছা, এখন আসো, বাফার সাধারণত দুই রকমের হবে, অনেক রকমের হতে পারে, বাট আমরা সাধারণত এখন দুই রকমের দেখবো বাফার দ্রবণ। সেটা হলো, একটা হলো যখন একটি মৃদু অ্যাসিডের সাথে ও তার অনুবন্ধী ক্ষারকের কনজুগেট বেস লবণ, এই দুটো যখন একসাথে থাকবে, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট, CH3COON সোডিয়াম অ্যাসিটেট এর মিশ্রণ, এটা হচ্ছে একটা অ্যাসিড বাফার। আচ্ছা, আরেকটা হলো দেখো, একটা মৃদু ক্ষারক ও তার অনুবন্ধী অ্যাসিড। মৃদু ক্ষারক অনুবন্ধী অ্যাসিডের যে লবণ থাকবে এই ক্ষেত্রে আমরা দেখাতে পারি যেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা বলবো একটা কি ক্ষারীয় বাফার দ্রবণ। তো সাধারণত এই বাফার দ্রবণগুলোতে আমাদের কি লাগবে দেখো, একটা মৃদু ক্ষারক থাকবে, আর এই ক্ষারক থেকে একটা অনুবন্ধী অ্যাসিড তৈরি হবে। আমরা জানি ক্ষারক থেকে কি তৈরি হয়, অনুবন্ধী অ্যাসিড তৈরি হয়। একইভাবে আমরা একটা মৃদু অ্যাসিড পাবো, সেই মৃদু অ্যাসিড থেকে তৈরি হবে অনুবন্ধী ক্ষারক। এগুলো মিলে সাধারণত বাফার দ্রবণ তৈরি হয়। এখন আমাদের এখানে দেখো, আমাদের এই কোশ্চেনের ভেতরে যেটা দেওয়া আছে CH3COOH, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা মৃদু অ্যাসিড। এখন আমরা দেখবো আসলে পাত্রেটা থাকে কিনা, যদি থাকে তাহলে আমরা বাফার দ্রবণ নিয়ে আলোচনা হবে আরেকটু। আচ্ছা চলো, প্রথমে আমরা কি করব, আমরা প্রথম এ পাত্রের দ্রবণে কি আছে সেটা আমরা লিখে নেই। তো এ পাত্রের দ্রবণের ক্ষেত্রে এ পাত্রে কি আছে, এ পাত্রে আছে 5 ml 0.25 মোলারিটির CH3COOH ইকুয়াল দিয়ে আমরা কি করব, 5 × 0.25 ml 1 মোলারিটির CH3COOH। আচ্ছা, আমরা এখন CH3COOH এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি যে এখানে যেটা থাকবে ml, সেটার সাথে ঘনমাত্রা ইন্টু করলে যে পরিমাণটা আসবে সেটা হচ্ছে 1 মোলারিটির ইথানোয়িক অ্যাসিড। এখানে কিন্তু মোলারিটি হচ্ছে 0.25, কিন্তু আমরা যদি এই দুটাকে ইন্টু করি তাহলে ইন্টু করলে যত ml পাবো, যেমন ধর আমরা এখানে পাবো হলো এখন 5 × 0.25, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 1.25, এটা হচ্ছে এই যে এত ml। তাহলে এখন যে mlটা পেলাম এটা হচ্ছে 1 মোলারিটির CH3COOH। অর্থাৎ আমরা যদি এই ইথানোয়িক অ্যাসিডের 5 ml যদি থাকে তাহলে হবে, সেটা হবে কি 0.25 মোলারিটি। কিন্তু যদি আমাদের এখন এই জায়গায় আমরা যদি দেখো 1.25, তাহলে সেটা হবে 1 মোলারিটির। তার মানে 5 ml হলে 0.25, আমরা যদি ইন্টু করলে যেটা পাবো সেটা হচ্ছে 1.25 ml, সেটা হয়ে যাবে 1 মোলারিটির ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের এ পাত্রের ক্ষেত্রে। দেন আমরা বি পাত্রের ক্ষেত্রে যদি দেখি, আমরা লিখব বি পাত্রের দ্রবণের ক্ষেত্রে। বি পাত্রের দ্রবণের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো বিপাত্রে দেখো, বিপাত্রে আছে হলো এই 15 ml 0.25 মোলারিটি। তো আমরা এটা লিখে দেব 15 ml 0.25 মোলারিটির পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 15 × 0.25 ml 1 মোলারিটি হয়ে যাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা এটা যদি ইন্টু করি তাহলে কত আসছে দেখো, এখানে আমাদের আসবে হলো 15 × 0.25,
তো এটা করলে পাবো আমরা হলো 3.75 ml 1 মোলারিটির KOH। আচ্ছা, এই দুটো আমরা এখন দেখতেছি যেখানে ইথানোয়িক অ্যাসিড আছে 1.25 ml 1 মোলারিটির, আর এখানে আছে 3.75 ml। আমরা জানি এখন আমরা CH3COOH CH3COOH ও KOH এর মধ্যে বিক্রিয়াটা লিখব। সেখানে কি হবে দেখো, CH3COOH প্লাস KOH। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো, একদিকে পাবো CH3COOK পটাশিয়াম ইথানয়েড, আর আমরা যদি এদিকে দেখি OH এর সাথে এই H চলে আসবে, পানি তৈরি করবে। তো এখন আসলে এটা ফ্যাক্টর না ফ্যাক্টর হলো এখানে দেখো, সাধারণত সবসময় 1 মোল ইথানোয়িক অ্যাসিড 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে। আমরা কি লিখবো তাহলে, 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার আগে একটা জিনিস দেখে নাও, এখানে আমাদের যেহেতু 1 মোল ইউজ করব আমরা, তার মানে 1 মোল ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ 1.25 রিয়াকশন করবে 1.25 পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তার মানে পাত্রে থেকে যাবে কত, এই যে 3.75 থেকে 1.25 যদি মাইনাস করি তাহলে কত আসে, 3.75 মাইনাস 1.25, তাহলে পাত্রে থেকে যাবে হলো 2.5 ml এর পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমরা সেটা লিখে নেব। আগে লিখবো 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল CH3COOH। তাহলে আমরা এখন লিখতে পারি এই জায়গায় যে আমরা কত পেয়েছি, আমরা তাহলে 1.25 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করবে 1.25 ml CH3COOH এর সাথে। তার মানে বুঝতেছ যে 1.25 CH3COOH ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করবে 1.25 পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে কত, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে 3.75। তাহলে আমরা সি পাত্রের দ্রবণে থেকে যাবে লিখি, অতএব সি পাত্রের দ্রবণে থেকে যাবে, কি থেকে যাবে, 3.75 মাইনাস 1.25 ml। আচ্ছা, এখানে আমরা একটা কথা লিখি না, সেটা হলো এখানে লিখে দিবা 1 মোলারিটির, এখানেও লিখে দেবো আমরা 1 মোলারিটির। আচ্ছা, তাহলে কত, সি পাত্রের দ্রবণে থেকে যাবে এত ml এর 1 মোলারিটির পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে থাকবে কত, আমরা দেখিয়েছিলাম একটু আগেই, কত, 2.5 ml 1 মোলারিটির KOH। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে। তাহলে এখন পাত্রের ঘনমাত্রাটা কত হবে সেটা আমরা একটু বের করবো এখন। তো আমরা যদি পাত্রের ঘনমাত্রা বের করতে চাই, আমরা লিখব যে KOH এর ঘনমাত্রা কোথায়, সি পাত্রে আমরা লিখে দেই, সি পাত্রে পটাশিয়াম, এখানে সি পাত্র হবে, সি পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, যেটা আমরা একটু আগে দেখলাম এখানে, এই যে 1 মোলারিটি, সেটা লিখবো আমরা এখানে। ঘনমাত্রাকে আমরা এখানে প্রকাশ করবো S1 ইকুয়াল 1 মোলারিটি। আচ্ছা, আবার লিখবো সি পাত্রে KOH এর আয়তন, যেটা আমরা পেয়েছি এখন V1 ইজ ইকুয়াল টু কত, 2.5 ml। আচ্ছা, আমরা এখন লিখব সি পাত্রে মোট আয়তন, সি পাত্রে মোট আয়তন, সেটা হচ্ছে V2। দেখো আমাদের এখানে সি পাত্রে কি কি ছিল, আমাদের সি পাত্রে ছিল একদিকে 5 ml এর CH3COOH, আরেকদিকে নিয়েছিলাম 15 ml। তো দুইটা আমরা অ্যাড করে দেব, আমরা লিখব 5 প্লাস 15 ml, টোটাল আসবে হলো 20 ml। আচ্ছা, আমাদের বের করতে হবে কি, সি
পাত্রের মিশ্রণের ঘনমাত্রা, সেটা আমরা হলো S2 দিয়ে এক্সপ্রেস করব কোশ্চেন। আমরা জানি আমরা কি জানি V1S1 ইকুয়াল V2S2। আমরা সাইড চেঞ্জ করে দিই, যেহেতু আমরা V2 বের করব, V2S2 ইকুয়াল V1S1, বা আমরা বের করব V2, উপরে থাকবে V1S1, নিচে থাকবে V2 তো আমরা বের করব, S2টা বের করব। তাহলে এই পাশে আমরা S2 V1S1, এখানে আমরা বসিয়ে দেই V2। আচ্ছা, আমরা যদি ভ্যালুগুলো বসাই, S2 ইকুয়াল V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 2.5, আমরা লিখি 2.5 ml ইনটু S1 এর ভ্যালু হচ্ছে 1 মোলারিটি। এরপরে দেখো V2 কত, 20 ml, তাহলে আমরা এখানে লিখে দিই 2.5 ডিভাইড 20, আসতেছে আমাদের 0.125 মোলারিটি। তার মানে এখানে ml কাটা যায়, m থাকে m লিখলাম। তার মানে মিশ্রণের ঘনমাত্রা পাচ্ছি আমরা 0.125। তার মানে সি পাত্রে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, আমরা জানি পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষারক, আর এই ক্ষারক থেকে আমরা কি পাবো, OH এর ঘনমাত্রা পাবো। সুতরাং আমরা লিখে দেব, তো আমরা এখন দেখতেছি যে এখানে আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে। যদি এখানে CH3COOH থাকতো, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড থাকতো, তাহলে আমরা বলতে পারতাম এটা একটা বাফার দ্রবণ। কিন্তু এখন যেহেতু আমরা দেখতেছি এখানে আসলে ইথানোয়িক অ্যাসিড নাই, এখানে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি একটা তীব্র ক্ষারক। তো আমরা দেখো যদি এটার পিএইচটা বের করি, তাহলে আমরা কি পাবো, অতএব সি পাত্রে OH এর ঘন মাত্রা, যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারক, তাই ক্ষারক থেকে আমরা পাবো OH এর ঘনমাত্রা কত, এখানে যেটা পেয়েছি আমরা সেটাই, অর্থাৎ 0.125 m। এখন এখান থেকে আমরা POH বের করব। তাহলে এখন আমরা জানি কি POH ইকুয়াল হচ্ছে মাইনাস লগ OH। দেখো এখন এই জায়গায় আমরা যদি মাইনাস লগ OH এর ভ্যালুটা বসাই, ফার্স্ট ব্র্যাকেট দাও, কত আসবে 0.125। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলবে, এই ব্র্যাকেটটাও দিলে চলবে, সমস্যা নাই। মাইনাস লগ আমরা পাবো 0.125, এখান থেকে আমরা পাচ্ছি হলো 0.903। এটা যদি আমরা বসাই এখানে পিএইচ এর ভ্যালু, আবার এখান থেকে আমরা পিএইচ বের করতে পারি। পিএইচ জানি কি, আমরা পিএইচ ইকুয়াল, আমরা জানি পিএইচ ইকুয়াল, একবারে না করে আমরা লিখি পিএইচ প্লাস POH ইকুয়াল জানি 14। আচ্ছা, এখন আমাদের এখানে পিএইচ এর ভ্যালু দেওয়া আছে, তাহলে পিএইচ প্লাস পিএইচ এর ভ্যালু হচ্ছে এটা 0.903 ইকুয়াল 14, বা আমরা এখান থেকে যদি পিএইচ এর ভ্যালু এই 0.903 পাশে নিয়ে যাই ডান পাশে, তাহলে কত আছে 0.903। তাহলে এখন আমরা যদি এটা বসাই, দেখো 14 মাইনাস 0.903, এখানে আমরা পাচ্ছি হলো 13 পয়েন্ট, আমরা লিখে দেই, অতএব পিএইচ ইকুয়াল কত আসবে 13.097। দেখো পিএইচ এর মান কিন্তু 13.097। আমরা দেখো, আমরা জানি 7-এর উপরে উঠলে হয় ক্ষারক বা ক্ষার, আর 7-এর নিচে আসলে অ্যাসিড। আর এখন দেখতেছি এটা 7-এর তো অনেক বেশি, 14-এর কাছাকাছি চলে যাচ্ছে, 13.097। তার মানে এটা একটা তীব্র ক্ষার। আর তীব্র ক্ষার বা ক্ষারক আমরা জানি যে কি করে না, বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করে না। আমরা শেষে গিয়ে এখন লিখে দেব, তা আমরা লিখে দেব যে পিএইচ এর ভ্যালু যেহেতু 13.097 হয়েছে, আমরা লিখব, সুতরাং সি পাত্রের দ্রবণের পিএইচ মান 13.097, যা অনেক বেশি হওয়ায় সহজেই বোঝা যায় এটি কোনো বাফার দ্রবণ নয়, বরং এটি একটি শক্তিশালী ক্ষারীয় দ্রবণ। এখন এই শক্তিশালী ক্ষারীয় দ্রবণে যদি HCl তথা H+ আয়ন আমরা কি করি, যোগ করি, তাহলে কি পাবো, যোগ করা হয়, তবে যোগকৃত H+
দ্রবণে উপস্থিত ওএইচের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে পানি তৈরি করে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কী লিখে দেবো, যে পটাশিয়াম হাইড্রোক্সাইড H3 এর সাথে বিক্রিয়া করে একদিকে পটাশিয়াম ক্লোরাইড, অন্যদিকে পানি তৈরি করবে H2O। আবার দ্রবণে থাকা ওএইচের সাথে এই যে এখন আমরা যে H+ আছে সেটা যুক্ত হয়ে H2O তৈরি করবে। ফলে সি পাত্রের ওএইচ মান হ্রাস পায়, ওএইচ মাইনাস মান হ্রাস পায়, আর ওএইচ মাইনাসের মান হ্রাস পাওয়ার সাথে সাথে দ্রবণের পিএইচ মান হ্রাস পায়। সুতরাং এতটুকু লিখে দিলে আশা করি 4 মার্ক পাওয়া যাবে। থ্যাংক ইউ।